করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। গেল চলি গেল তোরে গেল চলি অর্জুন তুমি অর্জুন। দেখা যায় বুধিয়া দাও বুধিয়া কোন মনে যাবো শিকারে। দেখা যায় বুধিয়া জীবনে হল বিতৃষ্ণা আপনার পরে ভিক্ষা। চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে লিপ্ত কিঞ্চন কানন ভূমি বসন্তে হোক দৈনমি
প্রভু চাই আমারই তোরানি তোমার রণজয় অভিযানে তুমি আমায় নিয়ে ফুলবানের টিকা আমার ভালে একে দিও দিও রণজয় অভিযানে আমার শূন্যতা যদি শুধুই ভরিয়ে দেব তোমার জয়ধ্বনি ঘোষণ করিলে জয়ধ্বনি ফাল্গুনের আহ্বান জাগা আমার গায়ে দক্ষিণ হয় আমারই তোরানি মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী মোর পূজায় তব ছিল না মন তবে কেন অকারণ তুমি মোর দ্বারের ধরণী কহ কহ শুনি তাপসিনী পুরুষের বিদ্যা করেছিল শিখা লোভী নাই মনোহরণের দীক্ষা কুসুম ধনু অপমানে লাঞ্ছিত যে ফুলমালা দুলাইছ আজি রোমাঞ্চিত বক্ষতলে মধুর রজনীতে রেখো সরসিয়া মোহের নদীর জলে নবদিত সূর্যের কর সম্পাতে বিকল হবে হায় লজ্জা ঘাতে দিনগত হলে নূতন প্রভাতে মিলবে ধুলার তলে তার বুঝেলায় কম দেবতাসে সপ্তলোক স্বপ্ন মনে হয় শুধু একা পূর্ণ তুমি সর্ব তুমি বিশ্ববিধাতার গর্ব তুমি অক্ষয় ঐশ্বর্য তুমি এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান সব সাধনার তুমি শেষ পরিণাম সে আমি যে আমি নই হায় পার্থ হায় সে যে কোন দেবের ছলনা যাও যাও ফিরে যাও বীর শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে যাও যাও ফিরে যাও অশান্তি আজ হানলো কি কখন জ্বালা বিধল হৃদয় হৃদয় মানে বেদন ঢালা শান্তি আজ হানলো বক্ষে জ্বালায় অগ্নিশিখা চক্ষে কাঁপায় মরীচিকা বক্ষে জ্বালায় অগ্নিশিখা চক্ষে কাঁপায় মরীচিকা মরণ সুতোয় গাঁথিল বিমুখ করণমালা অশান্তি আজ স্নেহ বলে তিনি মাতা বাহু বলে তিনি রাজা তার রঙে ফেরি বাজা জয় 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 বলো ভাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই নাই রে
চিত্রাঙ্গদা রাজকুমারী শুনি স্নেহে সে নারী শুনি বীর্যে সে পুরুষ শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী জানো যদি বলো প্রিয়ে বলো তার কথা চিত্রাঙ্গদা রাজকুমারী ছিছি কুৎসিত পুরুষে হেন ভক্তি মধুর যুগলাহি তার হেন উজ্জ্বল কজ্জ্বল আঁখি তারা ছিছি কুৎসিত পুরুষে সন্ধিতে পারে লক্ষ্য কে না তার বাহু বিধিতে পারে না বিরমুখ কুটিল কটাক্ষ সরে নাহি লজ্জা নাহি শঙ্কা নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ নাহি নীরব ভঙ্গির সঙ্গীত লীলা ইঙ্গিত ছন্দ মধুর ছিছি কুৎসিত পুরুষে আগ্রহ মোর অধীরতি কোথা সে রমণী বীর যুবতী কোশ বিমুক্ত কৃপারলতা দারুণ সে সুন্দর সে উদ্ধত বজ্রের রুদ্র রসে কহে সে ভোগীর লোচন লোভা ক্ষত্রিয় বাহুর নেশর শোভা আগ্রহ মোর অধীরতি কোথা সে রমণী বীর যুবতী যদি মিলে দেখা তবে তারি সাথে ছুটে যাব আমি আর তো টানে যদি মিলে দেখা তবে তারি সাথে ভোগের আবেশ হতে ছাপ দিব যুদ্ধ স্রোতে আজি মোর চঞ্চল রক্তের মাঝে ঝননা ঝননা ঝনঝন বাজে 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 চিত্রাঙ্গদা রাজকুমারী একাধার মিলিত পুরুষ নারী যদি মিলে দেখা তবে তারি সাথে ভাগবতী সে যে এত দিনে তারা এলো তব বীরের প্রাণে ভাগবতী সে যে আজ আমাবাসার রাতে হোক
সবাইকে। আপনারা এতক্ষণ চিত্রাঙ্গদা দেখলেন। প্রত্যেকে জানেন অল্প বিস্তর এই নৃত্যনাট্য সম্বন্ধে, অল্প বিস্তর প্রত্যেকেই জানেন। তার কিছুটা রূপ দেওয়ার চেষ্টা আমরা সবাই করলাম। আমি পূর্বার ভূমিকায় ছিলাম শ্রীমতী সোনেলা ব্যানার্জি। আচ্ছা, একটু বলে দিই আচ্ছা, অর্জুনের ভূমিকায় জয় দাস এবং সুরূপার ভূমিকায় বাসব দত্তা, আর মদন দেবের ভূমিকায় কৌশিক সাউ, এবং শেষে আপনারা প্রত্যেকেই শুনেছেন বিশেষ সহযোগিতায় জয় দাস এবং কৌশিক সাউ। সত্যি এই সহযোগিতাটা না থাকলে আমার পরিকল্পনা এবং পরিচালনা দুটোই বোধহয় ঠিকঠাক হতো না। তাই ওদের জন্য একটা জোরে হাততালি। আর আমার প্রত্যেকটা আমার স্টুডেন্ট, আমার স্কুলে, আচ্ছা তোমরা তোমাদের নাম একটুখানি বলো। আমি সময়টাকে একটু অল্প করার জন্য বলেছি প্রয়াসের সদস্যরা, তো সময় যখন পেলাম একটুখানি প্রত্যেকের নামটা বলে দিই। আমি মেঘা ঘোষ, আমি রোহিণী দাস, আমি সৌমিনী দেবী, আমি তন্ময়া হালি, নমস্কার আমি অনুশ্রী ঘোষ, সৌমিশা ব্যানার্জি, নমস্কার আমি শালিনী ঘোষ, নমস্কার অনুষ্কা সরকার, নমস্কার আমি নমস্কার আমি বাসব। আজকের অনুষ্ঠান শেষ হলো। শুভরাত্রি, ভালো থাকবেন। ভাই আম্মাকে হাই কর, আম্মাকে বাই কর। ये भाई और ফটোগুলো ডিলিট করে দিস। হ্যাঁ, এত বছর দাদা পিছনে টাকা স্কুলে গল্প সরো, সবাই যা তাড়াতাড়ি। ভালো জয় তাড়াতাড়ি আয়, জয় আয়। এইদিকে একটা মিনিট রেখে স্টার্ট। রান্না ভুলে যাচ্ছে। স্টার্ট স্টার্ট স্টার্ট। ওরা আসছে তো, ওরা ওই যে পাশের ওরা স্টেপ তাকাও, স্টেপ তাকাও। মম্মি ধর আচ্ছা, ওরা ওখানে আছে, হ্যাঁ সবাই সোজা তাকাও। এই আরেকবার আরেকবার ফটো হয়ে গেছে।
মাল্যদান। এই শ্রুতি নাটকে যারা অংশগ্রহণ করেছেন, যে যে চরিত্রে আছেন, হরকুমার বাবু, সমর কুমার চৌধুরী, পটল, আরাধনা ভট্টাচার্য, জ্যোতি, বাপ্পা পাল, পুরাণী শান্তনা ভট্টাচার্য, এবং আবহ সঙ্গীত সংযোজন আমি শিবাংশ। শুরু হচ্ছে শ্রুতি নাটক, মাল্যদান, নিবেদন, সমসংগতি, আড্ডা। কি যতীন, এই নির্জন দুপুরে একা বসে কার কথা ভাবছো? পূর্বজন্মের কারো কথা বুঝি? কেন পটল? আমি এমনই হতভাগা যে ভাবতে গেলে পূর্বজন্মের রেশ টানতে হবে? আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার ইহজন্মের সব খবরই রাখি মশাই। ছি ছি ছি, এত বয়স হলো তাও একটা বউ ঘরে আনতে পারলে না। আমাদের ওই ঘনা মালিকটা আছে, সেও দুবেলা বউয়ের সাথে ঝগড়া করে পাড়াশুদ্ধ লোককে জানিয়ে দেয় যে তারও একটা বউ আছে বটে। আর তুমি মাঠের দিকে তাকিয়ে এমন ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছো। ও সমস্ত চালাকি কি আমি বুঝি না? দেখো জ্যোতি, চেনা বামুনের কইতে দরকার হয় না। ওই ধনাকে তো দেখিনি এমন ঘোর ঘোর চোখ করে বসে থাকতে। আর তুমি মশাই 7 জন্ম বউয়ের মুখ দেখলে না, শুধু হাসপাতালে রুগী দেখে আর পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে। তুমি এই দুপুরবেলা আকাশের দিকে গদ গদ চোখ করে তাকিয়ে থাকো কেন? বুঝি না ভেবেছো? থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য। এবার থেকে ওর আদর্শেই আমি চলার চেষ্টা করব। কাল সকালে উঠে যার মুখ দেখব আমি তার গলাতেই মালা দেব। তবে এ কথাই রইল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই কথাই রইল। ওই তো পুরানি এসে গেছে। চাটা এখানে রাখ। ও পুরানি, আমার এই ভাইটা কেমন বল দেখি? ভালো দিদি। আহ পটল, এ কি ছেলে মানুষ হচ্ছে? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? আমার বুঝি বয়সের গাছ পাথর নাই? আরে আরে ও জ্যোতি, আরে পালাচ্ছ কেন? তোমায় এখনই পালা দিতে হবে না, ভয় নেই তোমার, সময় এখনো আছে হাতে। কেমন আছেন হরকুমার বাবু? এই যে জ্যোতি, কখন এলে? আমি ভালোই আছি। আমিও ভালো তুমি আছি। ভালো আছো তো? আমিও ভালো আছি। 11টা নাগাদ এসেছি, তবে এসে পর্যন্ত পটল যা শুরু করেছে। পটলকে তো তুমি ভালো করেই চেনো। ও সারাক্ষণ রসিকতা করে বেড়ায়। শাশুড়ির কাছে কোনোদিন গম্ভীর হয়ে আর থাকতে পারেনি। বিয়ের পর প্রথম এই নিয়ে অনেক কথা হয়েছিল বুঝলে, শেষকালে সবাই হার মেনে নিল। সেটা ঠিক, পটল তার আশেপাশে সবাইকে হাসি খুশি দেখতে চায়। এই যে পটল, এতক্ষণ তোমার প্রশংসাই হচ্ছিল। থাক, আর আমার প্রশংসা করতে হবে না, খালি পটল পটল। আমি যে বয়সে বড় সেটা ভুলে গেছো? দিদি বলে ডাকতে কি হয়? বড় কোথায়? তুমি তো আমার সমবয়সী, মাত্র 1 দিনের বড়। একদিনের বড় হলেও তো বড়। 5টা নয়, 10টা নয়, একটা মাত্র ভাই, তার থেকেও আমার পটল নামটা খুঁজলো না। আমি যাই, আমার অনেক কাজ আছে। তারপর হরকুমার বাবু, এখন এখানেই থাকবেন তো, নাকি আবার বিহারে ফিরতে হবে? না, এখন কলকাতায় পোস্টিং হয়েছে আবগারি বিভাগে বুঝলে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের পোস্টে কাজ করি। বুঝতেই তো পারছো, যে কোনো সময় আবার বদলি হয়ে যেতে পারি। প্রথমে ভেবেছিলাম
কলকাতায় বাড়ি ভাড়া নেব। তারপর শুনলাম ওখানে নাকি খুব প্লেগ হচ্ছে, তাই বালিতে এই বাগান বাড়িটাই ভাড়া নিলাম। হ্যাঁ, কলকাতায় প্লেগ এখন মহামারী রূপে দেখা দিয়েছে। যাক, তুমি এসেছো যখন ভালোই হয়েছে যতীন। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে নিয়ে এসে মানুষ করছি, বুঝলে? পটল তাকে কুড়ানি বলে ডাকে। কুড়িয়ে পেয়েছে বলে কুড়ানি নাম দিয়েছে নাকি? ওর বাবা আর মা, মেয়েটা আমাদের বাংলোর কাছে গাছতলায় পড়েছিল। খবর পেয়ে গিয়ে দেখি ওর বাবা মা দুজনেই মারা গেছে, মেয়েটার প্রাণটুকু আছে মাত্র। পটল অনেক যত্নে তাকে বাঁচিয়েছে গো। ওর জাতের কথা কেউ জানে না। জাত আবার কি? ও তো দ্বিজ, একবার মরে আবার আমাদের ঘরে জন্মেছে। ও সাবেক জাত কোথায় খুঁজে গেছে? এই কথার পর কিন্তু আর কোনো যুক্তি খাটে না। প্রথমে মেয়েটা আমায় মা বলে ডাকতে শুরু করেছিল, তারপর একদিন ধমক দিয়ে বললুম, খবরদার আমাকে মা বলিস নি, দিদি বলিস। কেন, মা বললে ক্ষতি কি? না, এত বড় মেয়ে মা বললে নিজেকে কেমন বুড়ি মনে হয় যে। ভালো বলেছ। যাই হোক যতীন, এই দুর্ভিক্ষের কারণে বা অন্য কোনো কারণে মেয়েটার থেকে থেকে শুল বেদনার মতো হয়। ব্যাপারখানা কি, তোমাকে তো একবার ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। এই পটল, এই কুড়ানিকে একবার ডেকে আনো তো। এই তো কুড়ানি এসেই পড়েছে। নাও যতীন, পরীক্ষা করে বলো দেখি ওর কি হয়েছে। আহা, বৃথা সংকোচ করছো যতীন। ও এমন বড় হয়েছে, কিচ্ছু বোঝে না। ওকে তুমি নারী ভেবে ভুল করো না, ও তো বনের হরিণী। শরীরযন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না। হৃদযন্ত্রেরও কোনো বিকার ঘটেনি, তার পরীক্ষা দেখবে। ও কুড়ানি, আমার এই ভাইটাকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার এই ভাইটাকে বিয়ে করবি? আহ পটল, তুমি বড় বাড়াবাড়ি করছো। এ ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। নইলে আমিও যে ওর কাছ থেকে প্রশ্রয় প্রত্যাশা করতে পারবো না গো। কিন্তু যতীন, পুরাণীকে তুমি জানো না বলেই এত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা পেয়ে পুরাণীকেও লজ্জা পেতে শেখাবে দেখছি। সবাই ওকে নিয়ে মজা করে। তুমি যদি হঠাৎ করে গাম্ভীর্য দেখাও, তবে সেটা ওর জন্য একটা অসঙ্গত ব্যাপার হবে। এই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কাজেই বনিবনা হয় না। ছোটবেলা থেকে শুধুই ঝগড়া চলছে, বড় গম্ভীর। ও হো হো হো, ও তোমার ঝগড়া করার অভ্যেসটা বুঝি এখনো এইভাবেই রয়ে গেছে দেখছি। এই ফের মিথ্যে কথা। তোমার সাথে ঝগড়া করে সুখ নেই, আর আমি চেষ্টাও করি না। আমিও তো গোড়াতেই হার মেনে নিই। গোড়ায় হার না মানলে শেষে হার মানলে কত খুশি হতাম। যতীন, ও যতীন, ও যতীন, শিগগির এসো, শিগগির এসো। পুরানি কিরকম করছে দেখো। কি হয়েছে, কি হয়েছে কুড়ানির? হাতে পায়ে খিল ধরে গেছে, খুব অসুস্থ শরীর। তাই তো দেখছি। এক বোতল গরম জল নিয়ে এসো দেখি। ভারী মস্ত ডাক্তার হয়েছে বটে। আরে পাটা একটু গরম তেল মালিশ করে দাও না, দেখছো না পায়ের তলাটা হিম হয়ে গেছে। এ কি, কুড়ালির আবার সেই শুল বেদনা হয়েছে নাকি? কেমন আছে এখন? এখন আগের থেকে ভালো আছে। ও হো হো হো, আচ্ছা আমি যাই দেখি। এই পটল, একটু চা খাবো গো। হরকুমার বাবু ছটপট করছেন, তুমি চাও পটল? ছটফট কে করছে আমি বুঝি না, ঘরের দোহাই দেবে বই কি। এখন আমি গেলে তুমি বাঁচো। আরে আরে আরে, এ দেখি কথায় কথায় চোখ মুখ লাল হয়ে ওঠে। আচ্ছা দোহাই তোমায়, তুমি এখানেই থাকো, রক্ষা করো। তোমার এই মুখ বন্ধ হলে আমি বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু শান্তিতেই আছেন। রানী, তোর চোখ খোলবার জন্যে ভাই আমার এতক্ষণ ধরে
পায়ে ধরে সেজেছি। আজ তাই বুঝি এত দেরি করলি? তোর পায়ে ধুলো নেই? এই থাক থাক থাক। যতীন আবার পালিয়ে গেলে। কিরে রানী, এখন কেমন আছিস? ভালো আছি দিদি। শোন, একটু পরে যতীন যখন খেতে বসবে পাখা দিয়ে হাওয়া করিস, বুঝলি? ঠিক আছে দিদি। এ কি রানী, পাখা নিয়ে হাওয়া করতে কে পাঠালো? ও বুঝেছি। পটল, তুমি যদি এমন করে আমাকে জ্বালাও তবে আমি খাবো না কিন্তু। এই এই আমি উঠলাম। না না, আপনি খেয়ে নিন, আমি চলে যাচ্ছি। পুরানি, চলে এলি কেন? উনি যে খাবার ছেড়ে উঠে পড়ছিলেন। উঠে পড়লেই হলো, আমি আছি কি করতে? যাবি শোন, বিকেলে তুই ওর জন্য চা নিয়ে যাবি। কিন্তু উনি যদি আবার রাগ করেন? না না, রাগ করবে না। ঠিক আছে, যাব। যে মেয়ে না খেতে পেয়ে বাপ মাকে মরতে দেখেছে, তার উপর না জানি কি ভীষণ ছায়া পড়েছে। এমন নিদারুণ পরিস্থিতিতে যে বড় হয়েছে, তাকে নিয়ে কি এমন কৌতুক করা উচিত? নেহাত বিধাতা দয়া করে বুদ্ধির ওপর একটা আবরণ ফেলে দিয়েছেন। ও ও কি, কে ওখানে? আপনার চা। ও কুরানি, হ্যাঁ দাও। কি যতীন, কেমন ধরা পড়েছ? পালিয়ে গিয়েও লাভ নেই। বকুল ফুলের গন্ধ আসছে কোথা থেকে? এ কি, কুরানি বকুলের মালা হাতে ঘরে ঢুকছে? না, খুব বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদে এর প্রশ্রয় দেওয়া উচিত নয়। কি ব্যাপার কুরানি? দিদি বলল। ছি ছি কুরানি, তোমাকে নিয়ে তোমার দিদি রসিকতা করছেন, তুমি বুঝতে পারছো না? ও না, মানে আমি চলে যাচ্ছি। কুরানি দাঁড়াও, কই দেখি তোমার বকুলের মালা। কেমন হাতে নাতে ধরা পড়েছ তো? না, এখানে আর থাকা যাবে না। যতীন, ও যতীন, ঘরে তো যতীন নেই। আরে বিছানায় চিঠি, এ তো যতীনের লেখা। রাম যতীন। ও কুরানি, আমার ভাইটাকে ধরে রাখতে পারলি না তো? চলে গেছে। ওই তো খালি ঘরে টেবিলের ওপর আমার দেওয়া মালাটা পড়ে আছে। ভগবান, আমাকে নিয়ে নাও, আমাকে নিয়ে নাও, ভগবান আমাকে নিয়ে নাও। কি হয়েছে কুরানি? ও মুখপুরি, সর্বনাশ করেছিস, মরেছিস। কি হয়েছে, কি হয়েছে পটল? যতীন চলে যাওয়ার পর ঘর থেকে কান্নার শব্দ শুনে এসে দেখি কুরানি যতীনের খাটের কুঁড়ো ধরে মাটিতে বসে কাঁদছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরে সাজছে। ওর বুকের ভিতরে যে একটা চিত্তপট বাউলের পক্ষ থেকে আগত দর্শককে জানাই শুভেচ্ছা। শুভেচ্ছা জানাই
যাদের আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি, সেই আলোড়ন কালচারাল একাডেমিতে। আজকে আমাদের প্রযোজনা একেবারে নতুন প্রযোজনা, শরৎচন্দ্রের গল্প অবলম্বনে অনুপমার প্রেম। এই নাটকের আলো করেছেন কৌশিক ঘোষ, নাটকের আবহ, রূপ ও স্নেহা সরকার, নাটকের মঞ্চ করেছে অভিষেক হালদার, নির্দেশনায় তরুণাভূষ সাঁতরা। একান্ত অনুরোধ, প্রত্যেকে মোবাইল ফোনগুলোকে একটু সাইলেন্ট মোডে পাঠিয়ে দেবেন। আমরা শুরু করছি। নবকুমার অকস্মাৎ এর ওই দুর্গম মধ্য দৈবে মূর্তি দেখিয়া নিষ্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাক শক্তি রহিত হইল, স্তব্ধ হইয়া চাহিয়া রইলেন। রমণীয় স্পন্দহীন অনিমেষ রচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছু মাত্র নাই। কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। অনন্তর সমুদ্রের জনহীন তীরে এই রূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রইলেন। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। বিচিত্র হৃদয় জয়টার তন্ত্রী চয় সময়ে সময়ে এইরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না। কিন্তু একটি শব্দে, একটি রমণী কণ্ঠ সম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়, সকলে লয় বিশিষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সুখময়, সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়। নবকুমারের কর্ণে সেই রূপে ধ্বনি বাজিল। এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে পবনে সে ধ্বনি বহিল। বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল, সাগর নামে যেন মন্দীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর। হৃদয় তন্ত্রের মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না। বসন্তকালে মন্দ নিয়ে সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ পাদবিক্ষেপে চলিল। নবকুমার কলের উত্তরের ন্যায় সঙ্গে চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। ওই ছাদনা তলা এরকম কত না হ্যাঁ হয়ে যায়। তুই বিয়ে করবি না? কিছুতেই না। কেন? যাকে তাকে গোছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না থাকলে বিবাহ করাই অনুচিত। যাকে তাকে গোছিয়ে দেওয়া আবার ছিল, যাকে তাকে গোছিয়ে দেওয়া আবার কি? গোছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে বিয়ে করবে না? তবে না তো। তবে তোর মাথায় আমার বিয়েটা ভুল হয়ে গেছে। এর আগে তো তোর দাদার নাম পর্যন্ত শুনিনি। সবাই তোমার মতো নয়। কেন গো? তোর কি মনের মানুষ জুটেছে নাকি? বড় বউ, তুমি ঠাট্টা করছো? এটা কি বিদ্রুপের সময়?
হয়েছে কি? তবে শোনো, অনুর মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে। সহসা কন্দুকার দুর্গে বধমঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। সে ভাবিল, তাহারা যাহা পারে সে কি তাহা পারে না? সতীসাধী স্ত্রী জগতে কাহাকে ভয় করে? দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধপ করিয়া জ্বলিয়া উঠিল। সে ঊর্ধ্বনেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল, প্রভু, স্বামী প্রাণনাথ, আজ জগৎ সমীপে আমি সঞ্চার হয়ে বলবো, তুমি আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। আমি ধর্ম সাক্ষী করে তোমার পবিত্র বরণ করেছি। আজ তোমার চরণ স্পর্শ করে বলছি, এই জগতে তুমি ছাড়া আর কেউ আমায় স্পর্শ করিতে পারিবে না। কাহার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে? প্রাণনাথ! हिया में बसाऊं तो है प्यारे, हिया में बसाऊं तो है प्यारे, मन में नैनन में हमारे, हिया में बसाऊं। তার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস না? সুখ দুঃখ আমার কিছুই নাই, সেই আমার সুরেশ। সুরেশই আমার। সুরেশ, ওই রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। তবে সে কি জানে এই কথা মা? জানি না মা, তবে আমি যেমন করে তাকে অন্তরে অন্তরে আমার স্বামী রূপে গ্রহণ করেছি, সেও নিশ্চয় অন্তরে অন্তরে আমায় তার স্ত্রী রূপে গ্রহণ করিয়াছে। তবে সে কথাটা জানাইতে বলবে মা। অন্তরের কথা জানাইতে হয় না মা। অন্তরের কথা আর এক অন্তর বুঝিয়া লয়। गऊ बेचरावत बसिया बजावत, गऊ बेचरावत बसिया बजावत, नाच नाचावत मोहन मुरारे, नाच नाचावत मोहन मुरारे। হ্যাঁ দিদি, চন্দ্র বাবার কাছে হার লাগাতো। হ্যাঁ, তা লাগাই। তোর বৌমা তোকে খুব ভালোবাসে বল। মাসে তবে ওসব কথা ছাড়বো, তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দে। ওমা, তাই তো বলি একদিন পরে কোনটাকে কেন মনে পড়লো? তুই কথাতে বিয়ে দিবি? ওমা, ও দিদি, ওসব কথা এত সহজে হয় নাকি? হ্যাঁ হয়, তুই কথাতে বিয়ে দিবি। তা বেশ, তাতে মন্দ কিছু। ভালো মন্দের কথা নয় বোন, এ বিয়ে তোকে দিতেই হবে। কিন্তু সুরেশকেও তো একবার জিজ্ঞেস করা দরকার। তবে যা, এখনই? হ্যাঁ এখনই। কিন্তু হঠাৎ করে তাকে এই কথা বলি কেমন? তুই পারবি বোন, তুই যা, আমি এখানে বসছি। সুরা, এই সুরা, বলো, শুনছি। সারাদিন ওই বই থেকে মুখ বুজে বসে আছিস। দুটো যে ভালো মন্দ কথা বলবো। কি হয়েছে? হ্যাঁ রে বাবা, এবার তো একটা বিয়ে করতে হবে নাকি? তা তো করতেই হবে, কিন্তু এখন কেন? দেখো মা, পড়াশোনার সময় এসব কথা ভালো লাগে। এখন কেন? ও পরীক্ষা নিতে যাক তারপরে। কোথায়? ওই তো আমাদের এই গায়ে জগবন্ধু বাবুর মেয়ে, তাকে না আমার খুব মনে পড়েছে। কি? চন্দ্রর বোন? ওই যেটাকে খুকি বলে ডাক? খুকি? না না, তার নাম তো অনুপম। হ্যাঁ, অনুপম। সে বাড়ি করছি? খুঁজছিস? না, তাকে দেখতে ভারী বেশ। খুব ভাই, খুব বেশ। মা, একে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে। আহা, তাতে দোষের কি? কিচ্ছু দোষ নেই। তুমি এখন যাও, আমাকে একটু পড়তে দাও।
এখনো পর্যন্ত আমার কিছু হয়নি মা। শুনো মা যাও। কি বললো? শুনো তো কিছুতেই এক গায়ে বিয়ে করতে রাজি না। তা কি করে জানবো? তা বললে তো হবে না গো। সে বিয়ে তোকে দিতেই হবে। তুমি আসতা, কাল একবার বলে দেবো যদি রাজি করাতে পারি। বোন, অত উতলা হচ্ছিস কি? আমার উপর একটু ভরসা রাখ। শোনো, ওদের সুরেশের সঙ্গে যাতে আমার উন্মায়ের বিয়ে হয় সেই ব্যবস্থাই করো। সুরেশ, তুই রাখাল মজুমদারের ছেলে? কিন্তু তুই রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়ে আছে, সেই সম্বন্ধ আবার শুধু শুধু ভেঙে কি হবে বলো তো? কারণ আছে। কি কারণ? না, কারণ তেমন কিছু না, তবে সুরেশের মতো এমন মনে মনে ছেলে কি আর পাবো? তাছাড়া অন্য আমার একমাত্র ওর দূরে বিয়ে দেবো। আর সুরেশের সঙ্গে বিয়ে হলে অন্যকে আমি যখন খুশি দেখতে পাবো। ঠিক আছে, বেশ, আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। ঠিক আছে রে বাবা, কথা তো ফেলতে পারি না, আমি দেখছি কি করতে পারি। না গো, এই সম্বন্ধটা করা যাবে না। কেন? আর ওরা না রাজি থাকলে এরপর মেয়েকে তো জোর করে ওদের ঘরে বসিয়ে দিয়ে আসতে পারি না। কেন বিয়ে দেবে না কেন? এক গায়ে বিয়ে হোক ওদের বড়। তুমি ওদের একটু টাকার লোক দেখাতে পারবে না? কি বলছো তুমি? আমার মেয়ের কি কোনো ভূত আছে নাকি যে আমি টাকার লোক দেখাবো? তুমি পারবে না। ওদের আরো হাজার হাজার টাকার লোক দেখালে কিছুতেই ওরা অমত হবে না। পাগলামি করো না, শোনো শোনো, কি বলছি, পাগলামি করো না। বিয়ে দেবো। দেখ দিদি, আমার তো ইচ্ছা আছে। তুই ছেলের মত বল। শোন না বউ, আমি সুরেশকে লুকিয়ে আরো হাজার হাজার টাকা দেবো। ঠিক আছে দিদি, তুই আজ বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। আমার একটু ভরসা রাখ। মা! ও মা! ও মা! ও, আমি চন্দ্রের বোনকে বিয়ে করবো না বলে তুমি রাগ করলি? রাগ করবো কেন বাবা? তুমি এখন বড় হয়েছো। সুরেশ! সুরেশ! হ্যাঁ বাবা? বলি তুমি কি অনেক বড় হয়ে গেছো? কেন বাবা? এতবার করে কথাটা বলা হচ্ছে, কানে দিচ্ছ না যে? কি কথা? তোমাকে এই বিবাহ করতেই হবে। কিন্তু কেন? এই বিবাহে তোমার গর্ভধারীর মত, আমারও মত, তাছাড়া সঙ্গে সঙ্গে কিছু কারণও হয়ে পড়েছে। বাবা এখন পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। আচ্ছা তোমার কি ধারণা বলো তো? আমরা পড়াশোনা করি না, বিবাহ করিনি। পরীক্ষা শেষ হলেই বিবাহ হবে। সে আর কি। बदरिया घिरी आई खानी
রাজা পরলোক গমন করিলেন, তাহার ২০ বর্ষ একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধ শান্তি সমাপ্তি করিয়া একদিন মাস্টার মশাইকে বলিল, আরে ললিত রে, আরে কাকা যে। কাকা নয় ললিত, আমি মাস্টার মশাই। আরে কি শুভক্ষণ মাস্টার মশাই রে, তাই বলি আজ বাতাস কেন এমন শৃঙ্খলা পরায়ণ? মানে মানে মাস্টার মশাই স্কুল ছেড়ে রাস্তায় বেরিয়েছেন। তাতে প্রতি তোমার অসুবিধা হয়েছে? তা একটু হচ্ছে বই কি মাস্টার মশাই। ও তা কেন জানতে পারি? দেখুন মাস্টার মশাই, আপনাদের মতো মানুষদের এই স্কুলে থাকাই ভালো। আপনারা স্কুল ছেড়ে রাস্তায় বেরোলে আমাদের মতো বিশৃঙ্খল ছেলেদের একটু অসুবিধা হয় না? যাই হোক, থাক থাক। ভালো আছেন তো? হ্যাঁ তা আছি। তা স্কুল আসছো না যে? ওই দেখুন মাস্টার মশাই, ওই কথাই তো বলছি। কি কথা বলছো? আমার নামটা এবার আপনি কেটে দিন। কেটে দেবো? কেন? সবাইকে আর শৃঙ্খলে নাই বা বাঁধলেন? কেউ তো মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে উঠুক। বলবে? আচ্ছা তোরা মাস্টার মশাই, এই কথা তো আপনি অকপটে স্বীকার করবেন যে ওই বৃহৎ বৃহৎ পাঁচিল তুলে সরস্বতী আরাধনার নাম করে গোপনে ঠিক লক্ষ্মীর আরাধনাটাই হয়। আর তাই যদি হয় সেক্ষেত্রে আমার বাপ বহু বছর ধরে ওই সরস্বতী আরাধনার নাম করে বেশ খানিক লক্ষ্মী সঞ্চয় করে গেছে। তা মাস্টার মশাই, এখন যদি আমি আরো সঞ্চয় করে রাখি হয়ে যাবে নাকি? ওরে বাবা, এ তো গানের খানদানি বা দাম কিনা বাপ তো চলে। ওরে বাবা, পাপা যখন হয়েছে তখন ভুলে গেলাম, লেজ যখন হয়েছে তখন চলে খা। তারই মোহরা চলছে মাস্টার মশাই। চলি নাকি? থাক থাক, মাপুসরা পায়ে হাত দিলে পাপ হবে যে। আপনি বুদ্ধিমান মাস্টার মশাই, জগতে অপ্রয়োজনীয় জিনিসের ভার আপনি বাড়ান না। চলি। তো বাবা যাবেন, তোমার এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে না গিয়ে আবার আগের পথে ফিরে যাও তো যে। বুঝেছি, আমায় দেখে তোমার দাম একটু বেড়ে গেছে। না না মাস্টার মশাই, এই ললিত মোহনের পথ ভুল হয়। তবে মাস্টার মশাই যখন রাস্তা কেটেই দিয়েছেন তখন ভেবে দেখলাম আগের পথটাই শ্রেয়। আসি। ওরে বাবা, ওরে বাবা, মুখে বাক্য গতিয়েছে। বাপের বিস্তর অর্থ এরকম বকুলে থাড়ি বানায় আর মাস্টার মশাইকে বানায় মেলাল। ওরে বাবা, ওরে বাবা, মেলাতে গলিয়ে যায়। তিনি বলেছে আর করতে লিখবে তাই পাইলটটা বলে আনি না না, আর ইলিশই খাবো না, কানে রাস্তা খেতে দিয়েছি। না এইখানেই ললিতমোহনের বিদ্যাভ্যাসের রীতি হইল। ললিতমোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ, তাই স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল। দুনিয়া
দেবতারাও ভাবতে পারে। ও তা ললিত, আজ আসল এখানেই শেষ নাকি? এমা না না, এমন মাঝপথে ছেড়ে দিলে হয় নাকি? তোমরা বসো, আমি দেখছি। এমন হাসপাতাল ছেড়ে যেও না। এই সান্ধ্য আসলে সঙ্গীত মূর্ছনা শরীরে না নিলে রাতে ঘুমোতে বড় অসুবিধা হয়। ঠিক মাঝপথে ছেড়ে গেলে না, এইখান থেকে এইখান অব্দি কেমন ফাঁকা ফাঁকা লাগে। মা, দেখি 50টা টাকা দাও। আমার কাছে একটিও টাকা নেই। আচ্ছা, তাহলে এই হাত বাক্সটা সত্যি আমাকেই করতে হবে। যে হাতে টাকাটা দিলে আজ ওই হাত বাক্সটাকে অকালে মরতে হতো না। হ্যাঁ ভাইয়া, যাও ব্যবস্থা করো। लेते लेते लेना दरी तदान तन दी, लेते लेते लेना दरी तदार तन दी, नती ती 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 ले दरना दरना हो दिया। কোথায় যাচ্ছ মা? शीतल पवन কখনো তো হবে যখন তোমার মনে বর্ষা নামলো, পর তোমার মনে যায় সে চাঁদ আছে আমার দোরগোড়া আলো করে আছে। सावन की मन भाव তা তর্জন নিয়ে গর্জন নিয়ে আজ হঠাৎ বর্ষা? बरसे बदरिया सावन की। তা তোমার সঙ্গীত তপস্যার কি খবর? সান্ধ্য আসরে আর আসছো না যে? কেন আসবো বলো তো? কেন আসবো বলতে পারো? ললিত সঙ্গীত দিয়ে তাকে ছুতে চাই, তাকে পাই কই? তাকে পাই কই? सावन की मन भावन की बरसे बदरिया। সান্ধ্য আসরে সঙ্গীত মূর্ছনা শরীরে না নিলে তোমার নাকি রাতে ঘুম হয় না? হয় না তো, হয় না তো ললিত। सावन में उमग्यो मेरो मनवा, सावन में उमग्यो मेरो मनवा। সঙ্গীত সাধনা দিয়ে তুমি নিজেকেই ধরতে চাও না কেন? তাহলে তো কষ্ট খানিক লাঘব হয়।
ফলে তো কেহই আর আসিল না। একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার ভাবিল মদ আর খাইবে না, কিন্তু সময় কাটিবে কি রূপে? তাই মদ আর ছাড়া হইল। একটি পথ দিয়া সে প্রায় ঘুরিয়া বেড়ায়। এই পথটি জগবন্ধু বাবুর বাড়ির পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া বেড়াইবার অধিক সুবিধা হইল। মাতাল করিয়া তাহার গ্রাম্যয় কাহার বাড়িতে যাওয়া ভালো দেখাইত, তাই সে মদ খাইয়া নিজেই নিজের সঙ্গে বেড়াইয়া বেড়ায়। তবে আজকাল তাহার আর একজন সঙ্গী জুটিয়াছে, সে অনুপমা। আসিতে চাইতে সে প্রায় দেখে তাহার মতো অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে। অনুপমা তো সে বাল্যকাল হইতেছে, কিন্তু আজকাল যেন তাহাতে একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধু বাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল। সেইখানে একটি গাছের পাশে দাঁড়াইয়া সে দেখে অনুপমা বাগানময় ঘুরিয়া বেড়াইতেছে। কখনো ফুল তুলিতেছে, কখনো মালা গাঁথিতেছে, আবার কখনো সরস্বতীর জলে পদদয় ডুবাইয়া বালিকা সুলভ ক্রীড়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগতেছে। মাঝে মাঝে তাহার মনে হইত জগতে অনুপমাকে সে সর্বাপেক্ষা অধিক রকম ভালোবাসে। জগতে এমন মানুষও থাকে যাহারা চোখে একখানা দিঘি লইয়া ঘুরিয়া বেড়ায়। সেই দিঘির জলে অবগাহন করিলে তাহার তল পাওয়া যায় না। মাঝে মাঝে অনুপমার অনিত্য সুন্দর বদন মণ্ডল তাহার হৃদয়ে জাগিয়া ওঠে। সে বালক নহে, অল্পদিনেই বুঝিতে পারিল সত্যই সে অনুপমাকে অতিশয় অধিক রকম ভালোবাসিয়াছে। এতখানি ভালোবাসিয়াছে যে সেই দিঘির তলের হদিশ যেন সে নিজেই জানিত না। ললিত বুঝিল অনুপমা তাহাকে প্রথম দর্শনে প্রত্যাখ্যান করিল, কারণ সে মদ্য। এছাড়া তাহাকে প্রত্যাখ্যান করার আর অন্য কোনো কারণ নাই। আজ সে অধিকতর লজ্জা পাইল, যেন তাহার ভরা দিঘির জলে সে আজ নিজেই ডুবিয়া মরিল। राम सिंह, राम सिंह, जी हुजूर, राम सिंह, उसको पकड़ो।
उसको पकड़ा क्यों नहीं? बाप रे बाप, बाप रे बाप, क्या बाप रे बाप, बाप रे बाप, अरे क्या बाप रे बाप, हम ही नहीं पाड़ो बाबू, की नहीं पाड़वे? अरे बाबू, वो मेरा मोहना साथों की, कोई बाबू को धरे, और यार घुसने यार मुझे चाकू दारू में माथा ले लिया। अच्छा, ठीक है से, अभी वो देखी, के कार माथा मार। और सुनो तुम कल ही टिकट काटा तुम्हारे बाप के घर जाओ। बाप रे बाप। চন্দ্রনাথ কিন্তু ছাড়িবার পাত্র নয়। তিনি পূর্ব হইতে ললিতের উপর বিলক্ষণ চড়াচ্ছেন। এখন সময় পাইয়া সাক্ষী জোটাইয়া অনধিকার প্রবেশ এবং আরো কত কি অপরাধে ললিতের বিরুদ্ধে নালিশ করিলেন। জগবন্ধু বাবু ও তাহার স্ত্রী অনেক মানা করিলেন, কিন্তু চন্দ্রনাথ কারো কথা শুনিল না। তাহার উপর বিশেষ মর্মপীড়িতা অনুপমাও জিদ করিয়া বলিল যে পাপীকে শাস্তি না দিলে তাহার মন সুস্থির হইবে। শেষে এমন দাঁড়াইল যে ললিত মোহনের মা বিস্তর অর্থ ব্যয় করিয়াও পুত্রকে বাঁচাইতে পারিল। ললিত মোহনের 3 বছরের কারাদণ্ডের আদেশ হইয়া গেল। কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। জেলের মধ্যে ললিতের সঙ্গীত সাধনা বন্ধ হইল। তাহার এই সঙ্গীত সাধনায় অনুপমা যেন তাহার অন্তরেই বাঁচিয়া রহিল। এদিকে বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছে। আনন্দ অনুর জননী সুরেশের জননীকে গিয়া বলিল, পরীক্ষা শেষ হয়ে গেছে, মাঝে মধ্যে বাইরে ঘুরে আসতে তো পারবো। সারাদিন খালি ঘরে বসে রয়েছে। যাক গেছে কথা, যে কথা বলতে আসা, এই বৈশাখেই তোমার বিবাহের দিন স্থির করেছি। বাবা বলছিলাম যে এখন বিবাহ হোক আমার একেবারে ইচ্ছে না। কেন? বাবা আমি গিলখির স্কলারশিপ পেয়েছি, চাইলেই বিলাত যেতে পারি। তুমি বিলাত যাবে? হ্যাঁ বাবা, সেরকমই ইচ্ছা আছে। পরে পরে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, অমন কথাটি মুখেও এলো না। তোমার বিয়ে বয়সে যখন সুযোগ পাওয়া গেছে, বিষও পাওয়া যায়, তোমার তা খেতে হবে। তবে সে কথা অনেক প্রভেদ। প্রভেদ আর কি? একদিকে জাল খুঁজে মিলেচ্ছ হওয়া, অপর দিকে বিষ পান, ঠিক এক নয় কি? দুই দুই মিলে গেল নাকি বাবা?
কথায় ইংরেজি বলে বাপের সঙ্গে তর্ক করতে আসে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া পুষ্করিণীর সোপানে আসিয়া দাঁড়াইল। সে আস্তে আস্তে ক্রমশ জলের দিকে আগাইয়া চলিতে লাগিল। প্রথমে এক পা, তারপরে এক হাঁটু, এক গলা, এক বুক, এমন করিয়া সে ডুবন জলে গিয়া নামিল। সে যতবার ডুবিতে লাগিল সে ততবারই ভাসিয়া উঠিল। একবার, দুবার, বহুবার, এমন করিয়া সে যতবার ডুব দিতে লাগিল ততবারই সে ভাসিয়া উঠিল। এমন করিয়া সে সারা পুকুর তোলপাড় করিতে লাগিল। আজ সে বিলক্ষণ বুঝিল যে তাহাকে জন্মের মতো বিদায় দেওয়া তাহার এই 11 বছরের বিরহ ব্যথায় কুলাইয়া উঠিল। ভোরবেলা সে শীতে কাঁপিতে কাঁপিতে বাড়ির দিকে আগাইয়া চলিল। এর ঠিক পর দুই বছর ঘুরিতে না ঘুরিতেই সদানন্দ রামদুলাই ইহ সংসার ত্যাগ করিলেন। দিনে এক
প্রতিলাভ করো, তাহলে তোমার দুই চালেরই কাজ হবে। একা কি হয় না বাবা? না বউ, অন্তত বাঙালি মেয়েদের তো হয় না। তাছাড়া অনু, আমাদের অবর্তমানে কে তোমায় দেখবে? কেন? দাদা দেখবে? ঈশ্বর না করুন, সে যদি না দেখে, সে তোমার মায়ের পেটের ভাইও নয়। আর আমি যতদূর জানি তার মনও ভালো না। তখন বিষ খাবো। তাছাড়া বাবা হলেও আর একটা কথা তোমায় বলা উচিত। মানুষের মন যে সবসময় ঠিক একই রকম থাকবে তা কেউ বলতে পারে না। যৌবনের প্রবৃত্তিগুলো অনেক সময় মুনি ঋষিরাও পাশে রাখতে সমর্থ হয় না মা। চাঁদ যাবে যে। না মা, এই ছাদ যাবে না। সেদিন চাঁদ যাবে আর আজ চাঁদ যাবে না। সেদিন তোমরা চক্ষু কর্ণ বন্ধ করে আবার বলিদান দিলে। সেদিন কেন এই কথা বললে না বাবা? অনু! বেশ, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমরা তোমার বিবাহ দেব। আমাদের অবর্তমানে তোমার খাওয়া পড়ার ক্লেশ যাতে না হয় তার ব্যবস্থা আমি করে দেব। আর মেয়ে মন্দিরকে শুক্রিয়া আমি আশীর্বাদই করি। এদিকে 3 বছর পর ললিতমোহন জেল হইতে খালাস পায় এবং আরো 2 বছর সে নানা স্থান পরিভ্রমণ করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইল। কেমন আছো মা? মা, এতদিন পর মায়ের কথা মনে পড়লো বাবা। তোমার কথা ভেবেই তো ফিরে এলাম মা। আমি বলি কি বাবা, এবার একটা বিবাহ করে সংসারী কপালে যা ছিল তা তো ঘটিয়া গিয়াছে, সে নিয়ে আর দুঃখ করিও না। आस लगाए रहूं दिन रैना, दुखिया हिया समझाए मने ना। সবকিছু কত বদলে গিয়েছে না মা। মগন অনুপমার বিয়ে হয়ে গিয়েছে মা। অনুপমা বিধবা হইয়া চন্দ্রবাবুর সংসারে রয়েছে।
চন্দ্রকলা, অনুর পিতামাতা? 1 বছর হইয়া গেল তাহারা ইহ সংসার ত্যাগ করেছে। বাহ, বড় ভালো এঁকেছো গো মা। জানো মা, তুমি বড় ভালো। জগতে এমন কজন মা আছে যে তার নিজের ছেলের জীবনপঞ্জি এমনভাবে ক্যানভাসে এঁকে রাখে। হ্যাঁ, তুমি যে 5 বছর ছিলে না, আমার হাতে কোনো কাজ ছিল না। এই পর্বের আরো অনেকগুলো ছবি আছে, তবে এটাই হয়তো এই পর্বের শেষ ছবি। মা, আমার কি মনে হয় জানো, এই পর্বের শেষ ছবিটা এখনো তোমাকে আঁকতে হবে। বলি আজকে তোমার সমস্ত দিনে হবে না, এরকম করলে চলবে না বাবু। বলি বাড়ি থেকেও খাবে না, যাবে না। আমার অসুখ করেছে, আজ আমি কিছুই পারবো না। পারবে না? তাহলে সবাই উপোস করো। কেন? আমি ছাড়া কি আর কেউ নেই? ঠাকুর কোথায় গেল? ঠাকুরের জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? তবে তুমি রেখে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণে আমার প্রাণ যায়। একটা 24 ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি আগুনে তাতে যাবো? তবে সবাইকে উপোস করে থাকতে বলো। হ্যাঁ, তাই বলি কে, আর তোমার দাদাকেও একথা জানাই। তুমি ওষুধ করতে যাবে কেন? এক্ষুনি নিয়ে জুড়ে এলে গিলবে কুলবে, আর বড় দাদাকে দুপুরটা রেতে খাওয়াতে পারো না? না, পারি না। শোনো বড় বউ, আমি তোমাদের কেনা বাঁধি নই যে যখন যা মুখে আসবে তাই বলবো। আমি এসব কথা দাদাকে জানাবো। হ্যাঁ জানাও, আর তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যা। হ্যাঁ সে জানি, আমার দাদা যদি ভালো হতো তাহলে তোমার আর এত সাহস কেন? তিনি কি করেছেন? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবে? ও আমায় খেতে দেবে, পড়তে দেবে কি? যে বাবার টাকায় ও খায়, সেই বাবার টাকাতেই আমি খাই। তাহলে বাবার পথে কাঙাল করে রেখে যেত না। উনি আমায় কাঙাল করে জানেন, তোমরাই করেছো। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি আমায় নিঃসম্বল রেখে যান। সেই টাকা দাদা চুরি না করলে আজ তোমাদের মুখ ঝামটা খেতে হতো। ও, গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর? তাহলে এই কথা ওনাকে জানাই কে? হ্যাঁ জানাও, আর এও জানাও যে এই পাপের শাস্তি তাকে পেতেই হবে। ভোলা! কি দাও? আয়, দাঁড়াও বাবু, আয়, আজ তো করে মেরে দেবো। দাঁড়াও বাবু, দাঁড়াও বাবু, দাদা, কি হলো? মারছো কেন? দাঁড়াও বাবু, দাঁড়াও বাবু, দাদা! দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও না, আজ তো তুমি মেরে দেবো। দাদা! চুপ! একদম চুপ! আজ ওকে আমি মেরেই ফেলবো। সাথে সাথে তোকেও মেরে ফেলতাম, শুধু তুই মেয়ে বলে বেঁচে গেলি। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছে, সেই টাকা নিয়ে তুই আজকে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা। সে কি? আজ টাকা নাও, নিয়ে ভোলার সাথে বাড়ি ছেড়ে দূর হও। বাইরে গিয়ে যা খুশি করো ওকে। আমার সংসারে তো পাপ আমি সহ্য করবো না। দাদা! দাদা বাবু!
हिया में बसाऊं तोगे प्यारे, हिया में बसाऊं तोगे प्यारे, तन में मन में नैना में हमारे, हिया में बसाऊं। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকিবে না। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না, যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল। বড় অভিমানে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া বসিল। মরিবার পূর্বে এ পৃথিবীকে বড় সুন্দর দেখে। আকাশ, মেঘ, সূর্য, চন্দ্র, তারা সব বড় সুন্দর হইয়া ওঠে। তাহারা যেন কহিতে থাকে, দেখো আমরা কত সুখে আছি, তুমিও সহ্য করিয়া থাকো, তুমিও একদিন সুখী হইবে। কিন্তু অনুপমা তাহার সিদ্ধান্তে অনড়। সে গলদেশে কলসি বাঁধিয়া জলের দিকে আগাইয়া গেল।
লোকমুখে শুনিয়াছি তুমি নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছো। কি শুনেছো অনুপমা? তবে আজ কেন কাঁদছো? ওদের প্রতি তোমার এত ঘৃণা কিসের অনুপমা? সে দেখো অনুপমা, সে দেখো অনুপমা, আজ এই গোটা বিশ্ব প্রকৃতি যেন বদ্ধ বেসামার। ওদের প্রতি তোমার এত ঘৃণা কিসের অনুপমা? বিললি সত্যই মদ খাওয়া ছাড়িয়া দিয়েছে, কিন্তু সে ঠিক করিয়াছিল আবার যেদিন তাহার সহিত অনুপমার দেখা হইবে সেদিন সে মদ্যপ অবস্থাতেই দেখা করিবে। আর আজ যেন এই গোটা বিশ্ব প্রকৃতি তাহার সাথ দিল। অনুপমা, অনুপমা, তোমার অলক গুচ্ছের মধ্যে থেকে একটা অবোধ বালকের মতো তোমার কপালে এসে পড়েছে। অনুমতি করো তো সরিয়ে দিই। আজ দাদাকে ডাকবে না অনুপমা? আজ পুলিশ ডাকবে না? আমাকে জেলে দেবে না অনুপমা? তুমি ভুলে গিয়েছো অনুপমা? আমি স্মরণ করিয়ে দিচ্ছি। অনুপমা, অনুপমা, আজ থেকে ঠিক 6 বছর পূর্বে ঠিক এই স্থানে না অনুপমা, এই স্থানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল। অনুপমা, সেদিন তুমি ফিরিয়ে দিয়েছো। আর দোষ সে মদ্য। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। অনুপমা, মরলেই কি সে কলঙ্ক ঘুচে যাবে? যাক বা না যাক, তা দেখার জন্য আমি থাকবো না। ভুল করছো অনুপমা। অনুপমা, মরলে সে কলঙ্ক চিরটা কাল তোমার নামের পাশে ছায়ার মতো ঘুরে বেড়াবে। বেঁচে দেখো অনুপমা। আকাশ
তাই একটু আপনারা বানিয়ে গুনিয়ে দেখেছেন। এটা আপনাদের অনেক ধন্যবাদ। আর আলোড়ন কালচারাল একাডেমি এর আগেও আমরা এসেছি, ওনাদের ব্যবস্থা খুবই ভালো। আমাদের চিত্রপটের তরফ থেকে শুভেচ্ছা জানাই ওনাদের, শুভেচ্ছা জানাই আপনাদের। দেরি করবো না, এরপরে নাচের দল আছে, আমরা অনুমতি করে রাখবো। ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান